হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। ডিয়ার স্টুডেন্টস, জিকের ঝুলির নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা ইন্টারেস্টিং কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আই হোপ ক্লাসটা যারা যুক্ত হচ্ছে তাদের সকলের খুবই খুবই হেল্পফুল একটি ক্লাস হবে। আজকের ক্লাসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য বিভিন্ন সায়েন্সের কোশ্চেন, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি সমস্ত দিক থেকে কোশ্চেন এনে একটা পারফেক্ট সেট তৈরি করার চেষ্টা করেছি। আজকের ক্লাসটিতে এই প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করো। যারা চ্যানেলে নতুন আছো সকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবে। চলো, প্রথম প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? রানা প্রতাপ সাগর ড্যাম এটা কোন নদীর উপর নির্মিত হয়েছে? নর্মদা, গঙ্গা, গোদাবরী, চম্বল? দারুণ একটি প্রশ্ন। রানা প্রতাপ সাগর ড্যামটা কোন নদীর উপরে আছে? প্রথম প্রশ্নের উত্তর হবে এটা অবস্থিত যমুনার উপনদী চম্বল। যমুনার উপনদী কোনটি? চম্বল হচ্ছে যমুনার উপনদী এবং এই নদীর উপর নির্মিত হয়েছে। রানা প্রতাপ সাগর ড্যামটি আমরা যদি বলি রাজ্য, কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটা রাজ্য হচ্ছে রাজস্থান রাজ্যে। কোথায় অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত রানা প্রতাপ সাগর ড্যামটি। নেক্সট হচ্ছে কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল? গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ ঘটেছিল কোথায়? গৌতম বুদ্ধের কিছু ঘটনা, যেমন গৌতম বুদ্ধ যখন গৃহ ত্যাগ করে সেটাকে একটা ঘটনা বলা হয়। গৌতম বুদ্ধ যখন নির্বাণ লাভ মানে গৌতম বুদ্ধ যখন দিব্য জ্ঞান অর্জন করেছিল, যখন সে মোক্ষ লাভ করেছিল, তখন গৌতম বুদ্ধের একটা তোমার নাম বা সেই যে ঘটনা সেটাকে একটা কিছু বলা হয়। তার ধর্মচক্রকে একটা আলাদা নাম দেওয়া হয়, তার দেহত্যাগের ঘটনাকে একটা নাম দেওয়া হয়। তো মহাপরিনির্বাণটা কি? এটা হচ্ছে তার দেহত্যাগ এর ঘটনার নাম হচ্ছে কি? ঘটনাকে বলা হয়ে থাকে মহাপরিনির্বাণ, তাই না? সো গৌতম বুদ্ধের গৃহত্যাগকে কি বলা হয় তাহলে? মহাভিনিষ্ক্রমণ বলা হয় গৌতম বুদ্ধের গৃহত্যাগকে। এবং গৌতম বুদ্ধ যে ধর্ম প্রবর্তন করেছিল সেটাকে 5 জন শিষ্যের মধ্যে আমরা জানি সারনাথে ধর্ম প্রবর্তন করেছিল। তো সেটাকে আমরা বলে থাকি ধর্মচক্র প্রবর্তন বলা হয়ে থাকে। তো এখানে গৌতম বুদ্ধ তার দেহত্যাগটা কোথায় করেছিল বা মহাপরিনির্বাণ লাভ করেছিল কোথায়? সেটা হচ্ছে কুশীনগরে। এটা কোথায়? কুশীনগরে। ভারতের উপপ্রধানমন্ত্রী পদের উল্লেখ রয়েছে সংবিধানের কোন আর্টিকেলে? ডেপুটি প্রাইম মিনিস্টার এই পদটার উল্লেখ আছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে? 136, 146, 158 এবং নান। দ্রুত অ্যান্সার করো এটা। ভারতের প্রধানমন্ত্রী কোথায় আছে? ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপর রাষ্ট্রপতি 52 নং ধারা, দেন রাজ্যপাল 153। তো এই সমস্ত এগুলি হচ্ছে কি বলতো? উপরাষ্ট্রপতি 63 ধারা। তো এই সমস্তগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সংবিধান বিধিবদ্ধ কিছু পদ, কিন্তু প্রধানমন্ত্রী বলে কোনো সংবিধানে পদের কিন্তু কথা বলা হয়নি। উপপ্রধানমন্ত্রী পদের কথা ভারতে বলা হয়নি। উপপ্রধানমন্ত্রী, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে নান। কোনো ধারাতে কিন্তু উপপ্রধানমন্ত্রী সম্পর্কে উল্লেখ নেই। ওকে, নেক্সট ইজ পার্লামেন্টের কোন অধিবেশনে দীর্ঘতম? পার্লামেন্টের কোন অধিবেশনটি দীর্ঘতম অধিবেশন? পার্লামেন্টে বছরে 2বার অধিবেশন ডাকা বাধ্যতামূলক হয়, জানো? এখানে পার্লামেন্টে প্রধানত 3 প্রকারের প্রধানত বলতে সাধারণত 3 প্রকারের অধিবেশন হয়ে থাকে: বর্ষাকালীন, বাজেট এবং শীতকালীন অধিবেশন। এবং এর মধ্যে দুটো অন্তত ডাকতেই হবে, দুটো ডাকা বাধ্যতামূলক। এবং দুটো যে অধিবেশন হবে তাদের মধ্যে ব্যবধান 6 মাসের বেশি হবে না, মানে 6 মাসের বেশি ব্যবধানে এগুলোকে ডাকা যাবে না। সেখানে পার্লামেন্টের অধিবেশন দীর্ঘতম অধিবেশন কোনটি? সেটা হচ্ছে বাজেট অধিবেশন, যেটা ফেব্রুয়ারি মে মাসের মধ্যে হয়ে থাকে বাজেট অধিবেশন। অ্যান্ড বাজেট অধিবেশনটা হচ্ছে দীর্ঘতম। আর ছোট, সব থেকে ছোট অধিবেশন কোনটি? সেটা হচ্ছে শীতকালীন অধিবেশন। এটা হচ্ছে ছোট অধিবেশন সব থেকে। আর বর্ষাকালীন অধিবেশনে আর একটা অধিবেশন হয়ে থাকে। এই যে 3 প্রকারের অধিবেশন, এগুলো আহ্বান কে করেন? 3 প্রকারের অধিবেশনই আহ্বান কে করেন বলতো? এই অধিবেশনগুলো আহ্বান করে থাকেন কে? এগুলো আহ্বান করেন রাষ্ট্রপতি। করেন রাষ্ট্রপতি কিন্তু আহ্বান করে থাকেন এগুলি। নেক্সট ইজ জিন্দাল
বিজয়নগর আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি কোথায় অবস্থিত? জিন্দাল ভিজয় আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ। ভেবে চিন্তে অ্যান্সার করো, কোন রাজ্যে অবস্থিত জিন্দাল বিজয়নগর আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি? রাইট অ্যান্সার ইজ অপশন এ, কর্ণাটক রাজ্যে এটা অবস্থিত, কর্ণাটকে। তেজস্ক্রিয়তার সিজিএস একক কি? তেজস্ক্রিয়তার সিজিএস এককটা কি বলো? তেজস্ক্রিয়তা সিজিএস একক বেকারেল, কুরি, রাদারফোর্ড ইজ নান। রাইট অ্যান্সার কি হবে? সঠিক উত্তর হচ্ছে তেজস্ক্রিয়তার সিজিএস একক হচ্ছে কি, কুরি হচ্ছে তেজস্ক্রিয়তার সিজিএস একক। তাহলে তেজস্ক্রিয়ার ইন্টারন্যাশনাল যে ইউনিট যেটা, সেটা এসআই একক। এটা কি এসআই একক? হচ্ছে এসআই একক যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বেকারেল। বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক, যেটাকে বি কিউ দিয়ে প্রকাশ করানো হয়। এটা কি দিয়ে প্রকাশ করা হয়? বি কিউ, এইভাবে কিন্তু প্রকাশ করা হয়। কোন বিজ্ঞানী প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন? কোষ যে বিভাজিত হয় এটা প্রথম কে পর্যবেক্ষণ করেছিলেন? প্রথম কোষ দেখেছিলেন কে? রবার্ট হুক। ইনি একজন বিজ্ঞানী যিনি প্রথম প্রথম কোষ শনাক্ত করেন বা কোষ আবিষ্কার করেন। তাই না? কে করেছিলেন? রবার্ট হুক করেছিলেন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে। তারপরে রবার্ট ব্রাউন, ইনি প্রথম কি করেছিলেন? প্রথম কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন। ওকে, কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন কে? রবার্ট ব্রাউন। এখানে দেখো অপশন দুটো পড়ে আছে, ওয়াল্টার ফ্লেমিং এবং থিওডোর শন। এদের মধ্যে কে প্রথম কোষ বিভাজনটা পর্যবেক্ষণ করেছিলেন? এখানে রাইট অ্যান্সার হবে ওয়াল্টার ফ্লেমিং। ইনি প্রথম ব্যক্তি যিনি কোষ বিভাজনটাকে পর্যবেক্ষণ করেন। আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায়? চলো, এতদিন আমরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর পড়েছি, আজ একটু প্যারা অলিম্পিক কমিটির সদর দপ্তর দেখি। ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি, আইপিসি নামে এটা পরিচিত। কি নামে পরিচিত? আইপিসি বলা হয় এটাকে। আইপিসি গঠন হয়েছিল, এটার গঠন হয়েছিল কবে? 1989 সালে। ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি, এটা ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটিটা গঠিত হয়। অ্যান্ড এর সদর দপ্তর, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু, ঠিক আছে? এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর জার্মানিতে অবস্থিত। কোথায়? জার্মানিতে। সিমিলারলি আমরা যদি বলি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এর সদর দপ্তর কোথায়? বলে ফেলো তো, এর সদর দপ্তর কোথায়? আর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, আইওসি, গঠন হয়েছিল কবে? আইওসি গঠন হয়েছিল কবে বলে ফেলো? এটা গঠন হয়েছিল 1896, 1896 খ্রিস্টাব্দে প্যারিসে ব্যারেন পের দা কুবারতিন এর উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয়। অ্যান্ড এই অলিম্পিক কমিটি এটা গঠন হয়েছিল প্যারিসে, কিন্তু এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে কোথায়? এর সদর দপ্তর লুজান। কোথায়? লুজান শহরে, যেটা সুইজারল্যান্ডের একটা শহর, সেখানে এর সদর দপ্তর অবস্থিত। আর এটা গঠন হয়েছিল কবে? এটাও মনে রাখো, এটা গঠন হয়েছিল 23 যাই হোক। হ্যাঁ, নেক্সট প্রশ্ন। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের মেয়াদ হলো, ক্যাগ কত বছরের জন্য নিযুক্ত হন? দেখো,
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এটা সংবিধান বিধিবদ্ধ একটা পদ বা সংবিধানে বিধিবদ্ধ একটা সাংবিধানিক সংস্থা। এটা সংবিধানের ধারা 148 নং ধারায় কিন্তু এগুলো সম্পর্কে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের নিয়োগ বা সে সম্পর্কে বলা হয়েছে। ক্যাগকে নিয়োগ করেন কে? ক্যাগকে সেটা হচ্ছে নিয়োগ করেন রাষ্ট্রপতি এবং ক্যাগ তার রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পেশ করেন। ঠিক আছে, এবারে দেখো এখানে রাইট অ্যান্সার কি হবে? 15 মিনিট পরে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইনি নিযুক্ত হয়ে থাকেন 6 বছর অথবা 65 বছরের জন্য, 6 ইয়ার অথবা 65 বছর। লবণ সত্যাগ্রহ কত সালে বা কত খ্রিস্টাব্দে শুরু হয়? 10 নম্বর প্রশ্নটা, লবণ সত্যাগ্রহ এটা কবে শুরু হয়েছিল বলো? লবণ সত্যাগ্রহ বা এটাকে আমরা ডান্ডি মার্চ বলি, একই বিষয়। ডান্ডি মার্চ যেদিন শুরু হয় লবণ সত্যাগ্রহ সেদিন শুরু হয়। লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল কবে? এটা শুরু হয়েছিল 1930 সালে। 30 সালের 12ই মার্চ। কবে হয়েছিল? 12ই মার্চ 1930 সালে লবণ সত্যাগ্রহ শুরু হয়। কোথা থেকে হয়েছিল? স্থান যদি আমরা বলি, এটা স্থান কোথা থেকে শুরু হয়েছিল? 70 জনেরও বেশি সদস্য নিয়ে মহাত্মা গান্ধী কে শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী করেছিলেন তার গুজরাটের সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল। এটা মহাত্মা গান্ধী শুরু করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে একটা হোমওয়ার্ক, সমগ্র মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সমগ্র মেঘালয় মালভূমির সবচেয়ে উচ্চ শৃঙ্গ কোনটি? এটার উত্তর সকলে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা ক্লাসটিতে যুক্ত হয়েছো সকলে একটা করে ক্লাসে লাইক করে দাও, ক্লাসে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল নোটিফিকেশনটা অলে সেট করে রাখো। ওকে, নেক্সট প্রশ্ন, কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন? এটা তো খুবই ইজি একটা কোশ্চেন হয়ে গেল। বাজার দর নীতি যিনি প্রণয়ন করেছিলেন তিনি কে? বখতিয়ার খলজি, আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবন এবং জালালউদ্দিন খলজি। কে প্রথম বা কোন সুলতান প্রথম বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন? বখতিয়ার খলজি, আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবন, জালালউদ্দিন খলজি। অ্যান্সারটা কি হবে? শাহিন ইমান্ডি প্রথা, তারপরে হচ্ছে পদ বা বাজার দর নিয়ন্ত্রণ নীতি, এই সমস্ত চালু করেছিলেন কে? এগুলো করেছিলেন আলাউদ্দিন খলজি। কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোটা শহর কোন নদীর তীরে? দেখো কোটাটা হচ্ছে কোথায় অবস্থিত? কোটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। কোটা শহর। অ্যান্ড এই কোটা শহরটা কোন নদীর তীরে? রাজস্থানের উপর দিয়ে অনেক নদী প্রবাহিত হয়েছে, এইটা হচ্ছে চম্বল নদীর তীরে। কোথায় আছে? চম্বল নদীর তীরে। একটু আগে বলছিলাম চম্বল নদীর উপরে তোমার হচ্ছে রানা প্রতাপ সাগর ড্যাম, তারপরে হচ্ছে চম্বল যে নদী এটা মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত থেকে উৎস লাভ করেছে এবং যমুনার সঙ্গে মিশেছে। এটা হচ্ছে যমুনার একটা উপনদী। বস্তুর প্রতিবিম্ব সমশীর্ষ ও বস্তুর আকারের থেকে বড় কোন দর্পণে? বস্তুর প্রতিবিম্ব সমশীর্ষ প্রকৃতির হয় এবং বস্তুর আকারের থেকে বড় হয় কোন দর্পণে? বস্তুর আকারের থেকে বড় হবে কোন দর্পণে আর ছোট হবে কোন দর্পণে? দেখো বস্তুর আকারের থেকে বড় হয় অবতল দর্পণে, তাই না? অবতল দর্পণে আমরা বড় করে দেখতে পাই, যেমন গাড়ির হেডলাইটে, এই কারণে অবতল দর্পণকে ব্যবহার করা হয়। উত্তল দর্পণে আমরা বস্তুর থেকে ছোট দেখতে পাই। গাড়ির লুকিং গ্লাসে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে উত্তল দর্পণ, যেটাতে বস্তুর আকারের থেকে ছোট আমরা প্রতিবিম্ব দেখতে পাই। নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? কোন রোগটি ভাইরাস ঘটিত একটা রোগ? কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? টিটেনাস, কুষ্ঠ, রুবেলা, ম্যালেরিয়া। এখানে অ্যান্সার হবে রুবেলা।
দেখো টিটেনাস এই রোগটা হয়ে থাকে কি ব্যাকটেরিয়া দ্বারা। ব্যাকটেরিয়া দ্বারা ছড়িয়ে থাকে এই রোগটি, টিটেনাস এবং কুষ্ঠ এই সমস্ত রোগ হয় ব্যাকটেরিয়া দ্বারা। রুবেলা, হাম, মামস এই সমস্ত হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এগুলো কি? হাম, রুবেলা এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আর রুবেলাকে এমনিতেই জার্মান হাম বলা হয়ে থাকে এটাকে। আচ্ছা, ম্যালেরিয়া, ম্যালেরিয়া হচ্ছে প্রোটিস্টা দ্বারা ছড়িয়ে থাকে, তাই না? ম্যালেরিয়া হচ্ছে প্রোটিস্টা। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, এর প্রতিষ্ঠাতাকে, এর প্রতিষ্ঠাতাকে ইসরো। আচ্ছা, ইসরো প্রতিষ্ঠা কবে হয়েছিল? দেখো ইসরো প্রতিষ্ঠা হয়েছিল কবে? ইসরোটা প্রতিষ্ঠিত হয়েছিল 1969, 1969 সালে। এবং এটা কোথায় আছে? ইসরোর সদর দপ্তর বা এর কার্যালয় কোথায় অবস্থিত? এর কার্যালয়টা কোথায়? এর কার্যালয় হচ্ছে বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে অবস্থিত ইসরো, তাই না? তো এখানে ইসরোর প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতা হচ্ছে বিক্রম সারাভাই, হচ্ছে ইসরোর প্রতিষ্ঠাতা। ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই। আচ্ছা, ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ, এটা মনে রাখবে। এর বর্তমান চেয়ারম্যান কে? সেটা হচ্ছে এস সোমনাথ। ডিয়ার স্টুডেন্টস, TWS একাডেমি অ্যাপ, এখান থেকে তোমরা আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রস্তুতি নিয়ে পড়াশুনো করতে পারো, সেরা চাকরির প্রস্তুতি নিতে পারো আমাদের কাছ থেকে। বর্তমানে এই সমস্ত ব্যাচগুলো চলছে, ফাউন্ডেশন, প্রচেষ্টা, রেলওয়ে এবং SSC ফাউন্ডেশন ব্যাচ। এখানে ভর্তি হলে তোমরা প্রতিটি ক্লাসের PDF পাবে এবং তার সঙ্গে তোমরা প্রতিটি সেশনের ডাউট ক্লিয়ারিং সেশন এবং অন্যান্য বিভিন্ন ফিচার্স পাবে। এবং তোমার ব্যাচগুলো শেয়ারে গিয়ে তুমি দেখতে পারবে তুমি আর কি কি এখানে সুবিধা পাচ্ছ। তো অবশ্যই সুবিধাভিত্তিক ক্লাস নিতে আমাদের TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো। আর 8 তারিখ এই দিনে হচ্ছে আমাদের, এই দিনে আমাদের বিকালে একটা মেগা মক টেস্ট করানো হচ্ছে, ফ্রি মক টেস্ট। সকলেই সেখানে যুক্ত হতে পারবে ফ্রি মক টেস্টে। তার জন্য তোমাকে আমাদের TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। TWS অ্যাপটিকে ডাউনলোড করো, ফ্রি মক টেস্টে যুক্ত হয়ে যাও এবং ব্যাচগুলো শেয়ারে ব্যাচগুলো তোমরা চেক আউট করে দেখো। যে ব্যাচটি তোমার খুবই ভালো লাগে বা যে ব্যাচটিতে তুমি ভর্তি হতে চাও, অবশ্যই ভর্তি হয়ে যাও। নেক্সট প্রশ্ন আমরা আসবো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকলে। নিচের কোনটি ধাতব খনিজ নয়? কোনটি একটি ধাতব খনিজ নয়? বলে ফেলো। এটা রাইট অ্যান্সার কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অভ্র। অভ্র একটি কিন্তু ধাতব খনিজ নয়। নিকেল, বক্সাইট, অ্যালুমিনিয়ামের আকরিক, দস্তা, জিঙ্ক এগুলো হচ্ছে ধাতব খনিজ। অভ্র একটা ধাতব খনিজ নয়, অধাতব খনিজ। আচ্ছা, অভ্র আমাদের ভারতে এটাকে মিকা বলা হয়। অভ্রকে মিকা বলা হয়। এই মিকা বা অভ্র এটা সব থেকে বেশি কোথায় পাওয়া যায় আমাদের ভারতে? অভ্র উৎপাদনে প্রথম কোন রাজ্য? এটা একটু জেনে রাখো, পরীক্ষায় থাকতে পারে। অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করে অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্য? অন্ধ্র প্রদেশ রাজ্য সব থেকে বেশি পরিমাণে কিন্তু অভ্র উৎপাদন করে থাকে। নেক্সট হচ্ছে সাতসতী সেন নিম্নের কোনটির সাথে যুক্ত? সাতসতী সেন একজন ভারতের নৃত্যশিল্পী, একজন নৃত্যশিল্পী। তো এই নৃত্যশিল্পী সাতসতী সেন তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম অ্যান্ড কথাকলি, কত্থক, মণিপুরী। সাতসতী সেন যুক্ত হচ্ছেন কত্থক নৃত্যের সঙ্গে। কত্থক নৃত্য কোথায় বলো তো? এটা হচ্ছে উত্তরপ্রদেশ, তাই না? উত্তরপ্রদেশে। এবং এই সাতসতী সেন ছাড়াও কত্থক নৃত্যের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। কত্থক নৃত্যের সঙ্গে বিরজু মহারাজ, বিরজু মহারাজ এই নামগুলো একটু মনে রাখবে। মহারাজ, কয়েকটা মহারাজের নাম বলে দিচ্ছি, মহারাজ থাকলেই মনে করবে সে কত্থকের সঙ্গে যুক্ত। তারপরে লাচ্ছু মহারাজ, লাচ্ছু মহারাজ,
শম্ভু মহারাজ, শম্ভু মহারাজ এরা সকলেই কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। বিরজু মহারাজটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত পরীক্ষায় আসতেই পারে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য দীর্ঘতম? কোন রাজ্যের সব থেকে দীর্ঘ উপকূল রেখা আছে? ভারতের 9টি রাজ্য উপকূলবর্তী রাজ্য, গতদিনের ক্লাসে বলেছিলাম। সব থেকে দীর্ঘ উপকূল রেখা কোন রাজ্যের আছে? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কেরালা এবং গুজরাট। রাইট অ্যান্সার হবে গুজরাট রাজ্যের সব থেকে দীর্ঘ উপকূল রেখা আছে, সব থেকে দীর্ঘ উপকূল রেখা। এলসিডি এর পুরো নাম কোনটি? এলসিডির পুরো নাম কি? বলে ফেলো। এলসিডি এর পুরো নাম কি? এলসিডির পুরো নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে হচ্ছে এলসিডি এর পুরো নাম। পরেরটা, নিম্নের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল? চলো এখানে একটা তোমার হচ্ছে গুগলি টাইপের কোশ্চেন, কয়েকটা ঘটনা এখানে দেওয়া আছে, এর মধ্যে কোন ঘটনাটি প্রথম ঘটেছিল? ভারত ছাড়ো আন্দোলন, ক্রিপস মিশনের আগমন, লর্ড ওয়াভেলের ভাইসরয় হিসাবে আগমন, ক্যাবিনেট মিশনের আগমন। করে ফেলি। দেখো পরপর একটু সালগুলো আমরা দেখে রাখি। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942, ক্রিপস মিশন আসে 1942। ওয়াভেল, লর্ড ওয়াভেল তিনি আমাদের ভারতের শেষের মানে শেষ যিনি ভাইসরয় ছিলেন তার নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন, তার আগের ভাইসরয় তিনি ছিলেন লর্ড ওয়াভেল। সো লর্ড ওয়াভেল তিনি ভারতের ভাইসরয় কবে হয়েছিলেন? তিনি ভারতের ভাইসরয় ছিলেন 1943। ক্যাবিনেট মিশনের আগমন, ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন কবে? এটা খুবই আসে পরীক্ষায়, 1946 ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন। সো এর মধ্যে দেখো ঘটনা ঘটার মধ্যে আমরা দেখেছি ক্রিপস মিশন এবং ভারত ছাড়ো আন্দোলন দুটোই 1942। এর ভিতরে আবার কোনটা আগে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন আমরা জানি আগস্ট, 8ই আগস্ট মাসে হয়েছিল। আর ক্রিপস মিশনটা ভারতে এসেছিল কবে? ক্রিপস মিশনটা ভারতে এসেছিল এপ্রিল মার্চ মাসে এটা ভারতে এসেছিল। ঠিক আছে, এবং এখানে তাহলে অ্যান্সার কি হবে? ক্রিপস মিশন। ক্রিপস মিশনটা কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর হবে। ক্রিপস মিশন ঘটনাটি প্রথম ঘটেছিল। ক্রিপস মিশন কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের আগেই ভারতে এসেছিল। সালগুলো একটু মনে রাখবে। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল, ক্রিপস মিশন কবে এসেছিল 1942-এ, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে, লর্ড ওয়াভেল ভাইসরয় কবে হয়েছিল 1943-এ, লর্ড ওয়াভেল ভাইসরয় হয়েছিলেন ভারতের। ওকে, নেক্সট প্রশ্ন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস শীর্ষক পুস্তকটির লেখক হলেন? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম শীর্ষক পুস্তকটি কে লিখেছিলেন? এই শীর্ষক পুস্তকটির লেখক হচ্ছে কে? সেটা হচ্ছে স্টিফেন হকিং। কে লিখেছিলেন? স্টিফেন হকিং। নিম্নের কোন প্রকার কয়লায় কার্বনের পরিমাণ সব থেকে বেশি? বলে পিট, বিটুমিনাস, লিগনাইট, নান। কোন প্রকারের কয়লায় সব থেকে বেশি পরিমাণে কার্বন পাওয়া যায়? এর মধ্যে নিচের মধ্যে কি হবে বলো? দেখো কার্বন পাওয়া যায় সব থেকে বেশি কোন কয়লায়, সেটা আমরা কিভাবে বুঝি? কার্বন মানে যত কার্বন বেশি পাওয়া যাবে তত হচ্ছে কয়লার গুণগত মান বৃদ্ধি পাবে, কয়লা তত গুণগত মানের হবে। এবং এখানে এইগুলির মধ্যে সব থেকে বেশি পরিমাণে কার্বন পাওয়া যায় বিটুমিনাসে, কিন্তু বিটুমিনাসের থেকেও একটা কয়লাতে আরো বেশি কার্বন পাওয়া যায়, যেটার নাম হচ্ছে অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট, যার মধ্যে 80 থেকে 90% কিন্তু এর মধ্যে কার্বন থাকে। ঠিক আছে, তারপরে সব থেকে বেশি কার্বন পাওয়া যায় বিটুমিনাসে। লিগনাইট হচ্ছে তৃতীয়, থার্ড সব থেকে বেশি যেটাতে কার্বন পাওয়া যায়। লিগনাইট থেকে বাদামি কয়লা বলা হয়। এবং পিট কয়লা হচ্ছে ওরেস্ট কয়লা, সব থেকে কম পরিমাণে এর ভিতরে, মানে গুণগত মানের দিক থেকে সব থেকে খারাপ কয়লা হচ্ছে পিট কয়লা। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন? আচ্ছা এই কোশ্চেনটা সম্ভবত আগের দিন করেছিলাম, কি যাই হোক, আগ্রা থেকে দিল্লিতে কে রাজধানী স্থানান্তর করেছিলেন? এটা অ্যান্সার হবে কি বলতো? স্থানান্তর করেছিলেন যিনি, তিনি হচ্ছেন সম্রাট শাহজাহান। কে করেছিলেন? সম্রাট শাহজাহান।
নেক্সট প্রশ্নটার উত্তর করো। পরেরটা হচ্ছে তত্ত্বাবধানী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্বাবধানী সভাটা কে প্রতিষ্ঠা করেছিলেন? তত্ত্বাবধানী সভার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি 1839 সালে তিনি কলকাতাতে এই তোমার হচ্ছে তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেন। প্রতি বছর কোন তারিখে পালিত হয় কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস? কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবসটা কোন তারিখে পালিত হয়? দ্রুত তার সহকারে অ্যান্সারটা সকলে জানিয়ে দাও। কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস কবে পালিত হয়? এটা পালিত হয়ে থাকে কবে? এটা পালিত হয় 24শে ফেব্রুয়ারি। কবে পালিত হয়? এটা পালিত হয়ে থাকে 24শে ফেব্রুয়ারি। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে মেরু প্রভা কোন স্তরে দেখা যায়? মেরু প্রভা বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? এটাকে অ্যারোরা বা মেরু প্রভা বলা হয়। মেরু প্রভা দেখা যায় ট্রোপোস্ফিয়ার, মেসো, আয়নোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। কোন স্তরে দেখতে পাওয়া যায়? মেরু প্রবাহ আমরা দেখতে পাই কোথায়? আয়নোস্ফিয়ারে। আয়নোস্ফিয়ারে মেরু প্রভা ছাড়া বেতার তরঙ্গ প্রতিফলন করে এটা, তাই না? এবং আয়নোস্ফিয়ার থেকে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়ে থাকে, আয়নোস্ফিয়ার থেকে আমরা এটাকে উষ্ণতম স্তর বলে থাকি। উষ্ণতম স্তর এটাকে বলা হয়। এবং এই স্তরটার অপর একটা নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। এটা কি বলা হয়? থার্মোস্ফিয়ার বলা হয়ে থাকে আয়নোস্ফিয়ারকে। এটা উষ্ণতম স্তর। কোন রাজ্য আইনসভার নিম্ন কক্ষের নাম কি? রাজ্যের যে আইনসভা আছে তার নিম্ন কক্ষের নাম কি? ইজি একটা কোশ্চেন। রাজ্যের আইনসভার নিম্ন কক্ষ যেটার নাম হচ্ছে বিধানসভা। বিধানসভার উচ্চ কক্ষ হচ্ছে বিধান পরিষদ। লেজিসলেটিভ কাউন্সিল হচ্ছে বিধান পরিষদ। লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা হচ্ছে সেটা হচ্ছে বিধান সভা। বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক নাম কি, যেটাকে খাবার সোডাও বলা হয়? বা বেকিং সোডা এর রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম অ্যাসিটেট। রাইট অ্যান্সার ইজ বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে কি? সোডিয়াম বাইকার্বনেট বা NaHCO3। NaHCO3 হচ্ছে এর সংকেত। কি হচ্ছে এর সংকেত? NaHCO3 সংকেতটা একটু দেখে রাখবে, কারণ অনেক সময় অপশানে নাম না দিয়ে ডাইরেক্ট এরকম কিন্তু সংকেত দিতে পারে। পরের প্রশ্ন, নিম্নের মধ্যে কে সম্প্রতি 2024 সালে গোল্ডম্যান পুরস্কার জিতেছে? গোল্ডম্যান পুরস্কার এটাকে দেওয়া হয় কোন ক্ষেত্রে? এটাকে পরিবেশের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে বা এনভায়রনমেন্টের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এটাকে গোল্ডম্যান এনভায়রনমেন্ট পুরস্কারও বলা হয়ে থাকে। এটার জন্য 2024 সালে কে পেয়েছেন পুরস্কারটি? 2024 সালে গোল্ডম্যান পুরস্কার পেয়েছেন অলোক শুক্লা। অলোক শুক্লা। বীরবলের আসল নাম কি? বীরবল আকবরের সভাসদ ছিলেন, তাই না? বীরবল আকবরের সবার একজন সদস্য ছিলেন। তার নবরত্নের মধ্যে তিনি ঠাঁই পেয়েছিলেন। আকবরের নবরত্নের একজন ছিলেন বীরবল। বীরবলের প্রকৃত নাম কি ছিল? বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। অপশন বি, মহেশ দাস। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসে আমি 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম সংক্ষেপে। আই হোপ ক্লাসটি তোমাদের খুবই খুবই ভালো লেগেছে। ক্লাসটি ভালো লেগে থাকলে সকলে একটা করে লাইক করে দেবে, কমেন্ট করতে ভুলবে না, আর একটু শেয়ার করে দাও। ক্লাসে ভিউজ তো কয়েকদিন প্রচুর কমে গেছে, কেন জানি না। সকলে হয়তো ইলেকশন নিয়ে সকলে বিজি। যাই হোক, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে। আর মক টেস্ট বলেছি, মক টেস্ট 8 তারিখ মানে গতকালকে একটা মক টেস্ট, সরি আগামীকাল আমাদের একটা মক টেস্ট আছে। সো মক টেস্টে সকলে শনিবার বিকাল 4:30 আমাদের মক টেস্টে তোমরা সকলে যুক্ত হয়ে যাবে। তার জন্য TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। আর মক টেস্টটা তোমরা একদমই ফ্রি অফ কস্ট দিতে পারবে। সেখানে
সকলেই মক টেস্টটাতে মানে যুক্ত হতে পারবে। ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ সকলে, আর আমাদের TWS একাডেমিতে যুক্ত হয়ে যাও। ওকে, সকলে ভালো থাকবে। আমি এখান থেকে আজকের ক্লাসটি শেষ করছি। পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।